চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন। প্রথম ফ্লাইটে গেছেন ৩৯৮ হজযাত্রী। ভিসা ও টিকিট ব্যবস্থাপনার বিষয়ে নানা অভিযোগ। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও ৪৩% কম মজুরি পান নারীরা। সাফল্যের ক্ষেত্রেও উপেক্ষিত অবদান, রাষ্ট্রের ভূমিকায় আশাহত। ৫ আগস্টের পর যে যার মতো করে মামলা করছে, হয়রানিমূলক মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টার। এবং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, সিন্ধুর পানি বন্ধ ইস্যুতে দিল্লিকে কড়া হুঁশিয়ারি ইসলামাবাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা আফওয়া খালিদ হোসেন। প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৩৯৮ জন। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, যৌক্তিক খরচে হজ পালনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আন্তরিক সরকার। যদিও ভিসা ও টিকিট ব্যবস্থাপনার বিষয়ে নানা অভিযোগ জানানো হয় হাবের পক্ষ থেকে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সেরে নিচ্ছেন আনুষঙ্গিক সব কাজ। প্রথম ফ্লাইট, বাংলাদেশের প্রথম উদ্বোধনী ফ্লাইট। আমরা ফ্লাইট দিলে 10 মিনিটে বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স। পবিত্র হজ পালনের জন্য আমরা যাচ্ছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে গাজার ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করব। এবারের হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। জানালেন, তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। সার্বিক ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালো লাগছে। যে কয়েকটা মনে করেন ট্রেডিং সেন্টারে গেছি, খুব সুন্দর হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারে খুব সুন্দর। খরচ আগের চেয়ে এবারে অনেক কম এবং আমরা স্বাচ্ছন্দ্যে যাইতে পারবো যা দেখছি। এবার হজের প্রথম ফ্লাইটে যাত্রী ৩৯৮ জন। সোমবার সন্ধ্যায় কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বাহিরে অন্য কোনো মন্ত্রণালয় বিভাগ থেকে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ থাকছে না। আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না, এটা বন্ধ করে দিয়েছি। এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি, আমরা এগুলো দেখভাল করব। অনুষ্ঠানে ভিসা ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে সমস্যা তুলে ধরেন হাব সভাপতি। আমাদের সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না। আমরা নানানভাবে সৌদি আরবে অনেক চেষ্টা করেছি। মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে ৪-৫ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে টিকিট ও ফ্লাইট সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এবছর নিবন্ধন করেছেন ৮৭,১০০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও মজুরির দিক থেকে অনেক পিছিয়ে নারীরা। অনেক ক্ষেত্রে বেশি কাজ করেও পুরুষের তুলনায় ৪৩% কম মজুরি পেয়ে থাকেন শুধু নারী হওয়ার কারণে। আবার কৃষিখাতে সাফল্যের ক্ষেত্রে নারীর যে অবদান, তারও কোনো স্বীকৃতি নেই। এ নিয়ে রাষ্ট্রের যেন কোনো দায়ই নেই। ফলে জীবন জীবিকার তাগিদে চুপচাপ অর্ধেক মজুরিতে যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন নারীরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি।
দেশের কৃষিতে নারীর অংশগ্রহণের সংখ্যা শতকের ঘর থেকে কোটিতে পৌঁছেছে। 2005 সালে যেখানে তাদের ভূমিকা ছিল 36.2, 2019 সালে 9.1 বেড়ে তা হয়েছে 45.3%। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির হারের দিক থেকে বিশ্বে এটি সর্বোচ্চ। আর আমাকে তো সব সামলাই দিয়ে তারপরে আমাকে এই কাজটা করতে আহার লাগে। আমাকে বেশি আরো পরিস্থিতি না মানে বুঝে না তো সবাই, বুঝলে সে আমাকে বেশি দিয়ে 100 মান দিলে সে আমাকে ভালো হইতো। পয়লা 250 দিছে, পরে 300 দিছে, 350 450 জন 500 দেয়। আমরা কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা পাই না। আমরা বলি 300, পুরুষটা পায় 600 করে। নারী শ্রমিকদের সমমজুরি সম্পর্কিত যেসব আইন কাগজে কলমে রয়েছে, মাঠ পর্যায়ে তার লেশমাত্র নেই। আরেকটি বাস্তবতা হচ্ছে পুরুষের মতো নারীরা ঘন ঘন বিরতি নেন না। তারপরও কেন এমন মজুরি বৈষম্য তা জানা নেই। তোরমের টাকাটা তো দিবে চায় না বেটারা। কি চলে বুঝুন না, 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। এই বেজায় দিন একবার খাইলে আরেকবার খাই না। অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকদের সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান থাকলেও রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃত নন তারা। তাই কর্মক্ষেত্রের সব স্তরেই মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা। কমই পাই, যেরকম পুরুষরা দুটা মেলা আমরা একটা মারছি, আর হয়তো 500 করছে, আমরা হয়তো 200-250 করছি। বিহাল হাঁসটা আর সহাল হাঁসটা। শ্রমবাজারে এদের বড় অংশই হলো গ্রামীণ নারী, যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এ কারণে দুটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাদের। 1, কম মজুরিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়া। 2, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ শ্রমিকে পরিণত করার সুযোগ বঞ্চিত হওয়া। কি করাম তো না চলে, কি করাম কই যাই করম তো লাগবে। আমরা তো এখানে বাসায় ভাড়া থাকি, এখানে হয় না এই টাকা দিয়ে। দিন শেষে যে সত্যিটি শুকতারার মতো জল করে তা হলো শ্রমের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ভেঙে পড়েছে কর্মস্পৃহা এবং জীবনযাত্রাও পড়ে থাকে তলানিতে। শুধু নারী হওয়ার কারণে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সমান তালে কাজ করেও অর্ধেক মজুরি পান নারী শ্রমিকরা। স্বাধীনতার 54 বছরেও কেন এই বৈষম্য, প্রশ্ন নারী শ্রমিকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর থেকে যে যার মতো করে মামলা করছে। এর অনেকগুলোই হয়রানিমূলক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে তিনি বলেন, এসব মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেও দাবি করেন আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেয় আদালত। সেই রায় আমলে নিয়ে রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি, যদিও এটি তাদের সাংবিধানিক অধিকার। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার কিছু বলার নেই। মেজর সিনহা হত্যা মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান আইন উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। দিবস উদযাপন অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। এই জট কমাতে পরিকল্পনা করছে সরকার। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 10 লক্ষ মামলা কোর্টে যায়, তারপর যদি 4 লক্ষ আমরা লিগ্যাল এইড নিয়ে আসতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের স্তূপে স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। রোববার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগে, যদিও ১২ ঘণ্টা পর উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। রবিবার রাতে কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২টি এবং বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই বিষয়ে কথা বলেন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন। এটা সম্পূর্ণভাবে মূল প্ল্যান্টের বাইরের একটা ঘটনা। এই অগ্নিকাণ্ডের ফলে এই মূল প্ল্যান্টের সাথে কোনো যন্ত্রাংশের কোনোরূপ ক্ষয়ক্ষতি হয়নি এবং এটা যেহেতু স্ক্র্যাপ ইয়ার্ডে লেগেছে, এই স্ক্র্যাপ ইয়ার্ডটা আসলে আমাদের কাছে ওইভাবে এতটা ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল না, এটাকে একটা সুনিয়ন্ত্রিত উপায়ে ডিসপোজ করার জন্য এখানে রাখা হয়েছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে নাশকতা আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আমাদের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট নাই এবং আমাদের এখানে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটে নাই। এই পুরো ঘটনাকে কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে বের করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার ১২ ঘন্টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন শুরু হয় এবং জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক হয়। আমাদের মূল প্ল্যান্ট অলরেডি চালু আছে এবং এটা আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নানা জটিলতায় বন্ধ রয়েছে আশুগঞ্জ আখাউড়া ৪ লেন প্রকল্পের কাজ। এতে দুর্ভোগে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশে চলাচলকারীরা। আসন্ন ঈদে এই গুরুত্বপূর্ণ অংশে ভোগান্তি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন সবাই। জটিলতা কাটিয়ে কাজ কবে শুরু হবে সে বিষয়ে নিশ্চিত নন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহাম্মদ শাহজাদার প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। ২০২০ সালের প্রথমার্ধে শুরু হয় আশুগঞ্জ আখাউড়া ৪ লেন প্রকল্পের কাজ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদার ও কর্মীরা দেশে ফিরে যায়। তবে গত নভেম্বরে কিছু কর্মী ফিরে এসে কাজে যোগ দেয়। এরপর থেকে ব্রিজ, কালভার্ট নির্মাণ ও প্রকল্পের ছোটখাটো কাজ চালু থাকলেও প্রকল্পের মূল কাজ, রাস্তা তৈরি, পুরোপুরি বন্ধ। প্রকল্পের ৫০.৫৮ কিলোমিটার রাস্তায় প্রায় ৩৮ কিলোমিটার পড়েছে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে। এর মধ্যে প্রায় ৭.৫ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। ফলে এ পথে যাতায়াতকারী দৈনিক কয়েক লক্ষ যাত্রীর ভোগান্তি চরমে পৌঁছাবে। কোম্পানির গাড়িগুলো তো চলে, এদের একটা গাড়ি মাল আনলোড করতে, একটা গাড়ি মাল আনলোড করতে ২ পাশে ১০০ গাড়ি জমা পালায়। প্রত্যেক জায়গায় জায়গায় এই জামের অবস্থা, এই জামের লাগার জন্য সবাইকে বসতে পারি না। সব জটিলতা কাটিয়ে প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ হবে বলে আশা জানান জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি যে অস্থায়ী ভিত্তিতে যদি কোনো ক্রমে যদি আপনার অস্থায়ী ভিত্তিতে যদি টেম্পোরারি বেসিস যদি গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয়, সেই হিসেবে আমরা পত্র রেডি করছি। আমরা তো মন্ত্রণালয়ে যোগাযোগ করবো আর কি। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ চেষ্টা করছি, অলরেডি যোগাযোগ হয়েছে। বিভিন্ন পর্যায়ে ভারতীয় প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে, ভারতীয় যারা হাই কমিশন আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে। ঈদের আগে অস্থায়ীভাবে রাস্তা মেরামতের উদ্যোগের কথা জানালেও কবে নাগাদ প্রকল্পের মূল কাজ পুনরায় শুরু হবে তা নিশ্চিত নন প্রকল্প ব্যবস্থাপক। আশুগঞ্জ থেকে তন্তরবাজার পর্যন্ত যে ৩৮ কিলোমিটার রাস্তা, দুটো প্যাকেজ মিলে এখানে প্রায় ৭.৫ কিলোমিটার রাস্তার অত্যন্ত বেহাল দশা। গরমকালে শুষ্ক মৌসুমে প্রচণ্ড ধুলাবালির সমস্যা হচ্ছে এবং সেই সাথে বর্ষাকালে খানাখন্দে যে পানি জমে থাকবে সেটার জন্য দুর্ঘটনা ঘটবে। আমরা এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং এই প্রকল্পের যে নীতি নির্ধারণ পর্যায়ে সমস্যা রয়েছে এগুলো সমাধান হয়ে গেলে কাজ করবে। ৩টি প্যাকেজের অধীনে বাস্তবায়নাধীন ২০২০ সালের প্রথমার্ধে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে মাত্র ৫২%, যার মেয়াদ রয়েছে এ বছরের জুন পর্যন্ত। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহজাদা। শাহজাদা, আশুগঞ্জ আখাউড়া ৪ লেন প্রকল্পের কাজ কেন বন্ধ এবং এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্যই বা কি, আমাদের জানাবেন।
সেই প্রকল্পের এক অংশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পোর্টতলায় দাঁড়িয়ে আছে। এখানে একটি বড় ফ্লাইওভারের কাজ চলতেছে, কিন্তু এখন কিন্তু কাজ বন্ধ, একেবারেই বন্ধ। যানজট কিন্তু লেগেই থাকে এই রাস্তায় প্রতিনিয়ত, এবং অনেক বড় বড় খানাখন্দে এখানে বড় বড় গর্ত আছে, যে গর্তগুলোতে গাড়ি আটকে থাকে ঘন্টার পর ঘন্টা, এবং ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের লোকজন এসে এই যানজট অনেকটা নিরসন করতে যথেষ্ট হয়। কিন্তু মানুষ কিন্তু এখানে প্রায় 3-4 ঘন্টার মতো যানজটে প্রতিদিনই পড়ে থাকে। আমি এই দিকে জেলা প্রশাসক এবং সড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখন প্রকল্পের যে মেয়াদ, এই মেয়াদে কি কাজ শেষ হবে কিনা তারা কিন্তু সন্দিহান। কারণ প্রকল্পের জুন নাগাদ এটার মেয়াদ, কিন্তু 3 পার্ট কাজের মধ্যে 1 পার্ট কাজ হয়েছে, আরেক পার্ট কাজ চলমান। আর বাকি অংশের যে এক পার্টের কাজ মনে হয় আর হবে কিনা তারা অনেক চিন্তিত। এবং রাস্তাতে যে হারে গত সরকার পরিবর্তনের সাথে সাথে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ভারতের কর্মচারীরা কিন্তু সবাই ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে চলে গিয়েছিল। তারা সরকারের উন্নতন মহলের চাপে হয়তো বা আবার কাজে এসেছিল, কিন্তু এখন আবার তাদের প্রতি তারা কিন্তু কাজ করেছিল কিছু তারা ড্রেনের কাজ করেছিল, কিন্তু মূল অংশের যে 7.5 কিলোমিটার অংশ এখনো কাজ হয়নি। এবং এটা কিন্তু বড় বড় খনাখন্দে ভর্তি। এই রাস্তাটির অবস্থা এখন একেবারেই নাজুক। খুব জরুরি ভিত্তিতে যদি রাস্তাটি সংস্কার বা মেরামত না করা হয়, আসন্ন ঈদে এই রাস্তাটি চলাচলকারী মানুষ কিন্তু খুব দুর্ভোগে পড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ কথা। শাহজাদ, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত, এক প্রতিবেদনে একথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এদিকে ভারতীয় সেনারা ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরের মানুষ। অন্যদিকে সিন্ধু নদের পানি বন্ধের সিদ্ধান্ত না পাল্টালে ভারতকে চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। সংসারে অভাবের কারণে অল্প বয়সেই স্কুলের পরিবর্তে তারা ছুটছে কলকারখানা, দোকানপাটে। বই খাতার পরিবর্তে তাদের হাতে শোভা পাচ্ছে চায়ের কাপ, দা খুন্তি, নয়তো হাতুড়ি বাটাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, তদন্ত করে শিশু শ্রমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ার্কশপ সহ ছোটখাটো কারখানায় কর্মরত বহু শ্রমিকের বয়স 10 থেকে 14 বছর। যে সময়টাতে হাতে পুস্তক নিয়ে স্কুলে যাওয়া, দল বেঁধে ঘুরে বেড়ানো অথবা হই হুল্লোড় করে কাটিয়ে বেড়ানোর কথা, সেই সময় তারা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। অভাবী পরিবারের এইসব সন্তানের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও সাধ্য নেই, কারণ বাবা মা সারাদিন পরিশ্রম করেও সংসার চালাতে পারেন না। তাই আদরের শিশু সন্তানকে কাক ভরে পাঠাতে হয় শিল্প কারখানা, হোটেল, রেস্তোরাঁ বা ওয়েল্ডিং এর দোকানে। লেখাপড়া করতে মন চাইছিল, টাকা পয়সার জন্য করতে পারিনি। টাকার অভাব দিকে আমরা এইসব করতে পারিনি, আমি বাধ্য হয়েছি কাজ করার জন্য। কাজ শিখে ভবিষ্যতে দোকান দেওয়ার চিন্তা ভাবনা। দিনভর গাদার খাটুনি খেটেও উপযুক্ত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেন শিশু শ্রমিকরা। মা একা খরচ চালাবা না, পড়া খরচ চালাবা না, এখানে এই কাজ আছে। পড়ালেখা করি নাই গিয়া ঠিক আছে, কিন্তু আমাকে চাকরি করে সংসার চলে। শিশু শ্রমিক নিয়োগের পক্ষে হাস্যকর যুক্তি তুলে ধরলেন লামিয়া ফুটওয়্যার কারখানা নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মার সাথে যদি বাচ্চা আয়ে যদি ওই মহিলারে ডাইকে ওনার ইন্টারভিউ নেন, উনি কেন চাকরি করাইতেছে? আমি তো আইন মানি, 100 বার মানি, মানবো না কে? বাংলাদেশে থাকি, বাংলাদেশের আইন মানবো না? যেসব প্রতিষ্ঠান শিশু শ্রমিক নিয়োগ দিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন ইউএনও। কোনো কারখানা বা কোম্পানি যদি এরকম তথ্য গোপন করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি তারা শ্রমিক হিসেবে ব্যবহার করে বা নিয়োগ দিয়ে থাকে,
আমরা কলকারখানা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে আমরা লিখিতভাবে জানাবো যে এই বিষয়গুলো যাচাই বাছাই করে কোনো কোম্পানি যদি এই কাজগুলো করে আইন বহির্ভূত তাদের ব্যাপারে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আশ্বাস বাস্তবায়নের পাশাপাশি এইসব শিশুর পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকারি সাহায্য সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা মা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল দেশের উপকূলীয় জনপদ। সেদিন 250 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত এবং ভয়াবহ জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপকূলীয় অঞ্চল। ওই ঘটনায় দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় 1,38,000 মানুষ নিহত হয়। 1 কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল $1.5 বিলিয়ন। সেদিনের ভয়াল এই ঘটনা এখনো দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় চট্টগ্রামের উপকূলবাসীকে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে জুলাই গণ উদ্ভুত্থানে ছাত্র জনতার আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভী ছোট ভাই শাহরিয়ার হাসান রিমনকে দুষ্কৃতকারী কুপিয়ে গুরুতর জখম প্রতিবাদে মশাল মিছিল করেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামালপুরের হাজরা বাড়িতে পৌরভবন নির্মাণ কাজ করার প্রতিবাদ সহ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী মালিকগণ। কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে ধামরাইয়ে শুরু হয়েছে 3 দিনের গবেষণা ও প্রযুক্তি মেলা। কিশোরগঞ্জের ভৈরবে মানব পাচারে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও মামলা থেকে অব্যাহতি এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাদিয়া সুলতানা ও তার পরিবার। ইউনিয়ন পরিষদের টিআর কাবিখা সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বরাদ্দ লুটপাট ও অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জামালপুরের ইসলামপুর গোয়ালছর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও গোয়ালছর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে চাঁদাবাজি, পুকুর দখল ও অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ এনে বিএনপির ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 7 নেতাকে বহিষ্কারের দাবি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। একদিনে 4 শিক্ষার্থী সহ 12 জনের মৃত্যু। টানা 15 বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের ইতালির সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনুস। যুগান্তর, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনুস, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার মানবিক করিডোরে বিতর্ক। সমকাল, 20 দিনে বরখাস্তের সুযোগ, বিশেষ বিধান পর্যালোচনা হচ্ছে। রাখাইনের জন্য করিডোর নিয়ে বিএনপি জামায়াতের প্রশ্ন। প্রথম আলো, মামলা হলেই কাউকে গ্রেপ্তার, হয়রানি নয়। সংবাদ সম্মেলনে আইজিপি। 4 রাত ধরে গোলাগুলি, কাশ্মীর সংকট। বণিক বার্তা, জুলাই ফেব্রুয়ারি দেশের ব্যাংক খাতে লেনদেন প্রায় 5% কমেছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ঢাকা ইপিজেডে বেশিরভাগ শিল্পের উৎপাদন ব্যাহত। বাংলাদেশ প্রতিদিন, চাল নিয়ে প্রতারণা, দোকান বদল হলেই বেড়ে যায় মোটা চালের দাম। আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। দ্য ডেইলি স্টার, aid allocation to be trimmed in next budget. Bodishal gunfight, local contradict RAF claims. Victims had no criminals records. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার।
চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন। প্রথম ফ্লাইটে গেছেন ৩৯৮ হজ যাত্রী। ভিসা ও টিকিট ব্যবস্থাপনায় বিষয়ে নানা অভিযোগ। কৃষিতে পুরুষের সমান কাজ করলেও ৪৩% কম মজুরি পান নারীরা। সাফল্যের ক্ষেত্রেও উপেক্ষিত অবদান, রাষ্ট্রের ভূমিকায় আশাহত। ৫ আগস্টের পর যে যার মতো করে মামলা করছে, হয়রানিমূলক মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টার। এবং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, সিন্ধুর পানি বন্ধ ইস্যুতে দিল্লিকে কড়া হুঁশিয়ারি ইসলামাবাদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।